এখন আমি দেখব গতকালকে আমার বিজ্ঞানের রেজাল্ট কেমন ছিল। তো পরীক্ষাটা হয়েছে 50 মার্কসে এবং আমি পেয়েছি 30 মার্কস। কাট মার্কস ছিল 35.5। সো আমি আসলে অনুত্তীর্ণ হয়েছি, বাট পরীক্ষায় আমার প্রস্তুতি ছিল ভালো, এখানে সেটা দেখাচ্ছে। তো উত্তরপত্র আমি দেখি, আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে সবার আগে আমার রং অ্যান্সারগুলো দেখি এবং ওইটার ব্যাখ্যা সহ পড়ে নিই। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মৌমাছি পালন ও মৌচাক ব্যবস্থাপনা বিষয়ক বিদ্যাকে কী বলা হয়। এটা সঠিক অ্যান্সার হচ্ছে এপিকালচার। তো এটার ব্যাখ্যা হচ্ছে মৌমাছি পালন ও মৌচাক ব্যবস্থাপনা বিষয়ক বিদ্যাকে এপিকালচার বলা হয়। এপিকালচার এপিকালচার বা মৌমাছি পালন হলো মৌমাছির কলোনি বা মৌচাক বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ, প্রতিপালন এবং ব্যবস্থাপনার প্রক্রিয়া। মৌমাছি পালনকারী ব্যক্তি মৌচাকের স্বাস্থ্য, রানী মৌমাছির উপস্থিতি, খাদ্যের প্রাপ্যতা, রোগবালাই এবং কলোনির বৃদ্ধি পর্যবেক্ষণ করেন। সাধারণত মধু, মোম, পরাগ, প্রোপোলিস ও রাজকীয় জেলির মতো মৌজাত পণ্য সংগ্রহের জন্য মৌমাছি পালন করা হয়। মৌমাছি ফুল থেকে মধুরস ও পরাগ সংগ্রহের সময় এক ফুলের রেণু অন্য ফুলের স্থানান্তর করে, ফলে বিভিন্ন ফল, সবজি ও বীজজাত ফসলের পরাগায়ন সম্পন্ন হয়। যে নির্দিষ্ট স্থানে এক জাতীয় মৌচাক রাখা হয় তাকে এপিয়ারি বলা হয়। মৌচাক সংস্থাপনের জন্য পর্যাপ্ত ফুল, বিশুদ্ধ পানি, উপযুক্ত আলো বাতাস এবং নিরাপদ পরিবেশ প্রয়োজন। এপিকালচার শুধু মধু সংগ্রহের কাজ নয়, মৌমাছির কলোনির বংশবৃদ্ধি, মৌচাক রক্ষণাবেক্ষণ, রোগ ও পরজীবী নিয়ন্ত্রণ এবং নিরাপদ উপায়ে মৌজাত পণ্য সংগ্রহও একটি অন্তর্ভুক্ত। মৌমাছি পালন কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ, কারণ মৌমাছি বহু সপুষ্পক উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে। অন্যান্য অপশন: সেরিকালচার রেশম কীট পালন ও রেশম উৎপাদন বিষয়ক বিদ্যাকে সেরিকালচার বলা হয়। এভিকালচার পাখি পালন ও প্রজনন বিষয়ক বিদ্যাকে এভিকালচার বলা হয়। হর্টিকালচার ফুল, ফল, সবজি ও শোভাবর্ধক উদ্ভিদের চাষ বিষয়ক বিদ্যাকে হর্টিকালচার বলা হয়। তাহলে এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে মৌমাছি হচ্ছে পালন এবং মৌচাক ব্যবস্থাপনা বিষয়ক বিদ্যাকে কী বলা হয়, সেটা হচ্ছে এপিকালচার। ওকে, এরপর হচ্ছে দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের পায়ের ক্ষত দেরিতে শুকানোর সময় যথাযথ কারণ কোনটি? স্নায়ুর ক্ষতি ও রক্ত প্রবাহ কমে যাওয়া। তো ব্যাখ্যা হচ্ছে দীর্ঘস্থায়ী উচ্চ রক্ত শর্করায় স্নায়ু ও রক্তনালীর ক্ষতিগ্রস্ত হলে পায়ের অনুভূতি ও রক্ত প্রবাহ কমে যায়, ফলে ক্ষত দেরিতে শুকায় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। ডায়াবেটিসে পায়ের ক্ষত দীর্ঘদিন রক্তে গ্লুকোজ বেশি থাকলে স্নায়ুর ক্ষতিগ্রস্ত হয়ে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। এতে পায়ে ব্যথা, ঝিনঝিনি, অবশ ভাব বা স্পর্শ অনুভব করার ক্ষমতা কমে যেতে পারে। অনুভূতি কমে গেলে ছোটো কাটা, ফোসকা, চাপজনিত ক্ষত বা জুতার ঘর্ষণ রোগীর নজরে নাও আসতে পারে, ফলে ক্ষতটি চিকিৎসা ছাড়াই বড় হতে পারে। ডায়াবেটিস রক্তনালীর ক্ষতি করে এবং পায়ে রক্ত প্রবাহ কমিয়ে দিতে পারে। ক্ষতস্থানে পর্যাপ্ত অক্সিজেন, পুষ্টি ও রোগ প্রতিরোধকারী কোষ না পৌঁছালে নতুন টিস্যু গঠন ধীর হয়। উচ্চ শর্করা শ্বেত রক্তকণিকার কিছু প্রতিরোধমূলক কাজকেও দুর্বল করতে পারে, ফলে ক্ষতস্থানে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হওয়ার এবং সংক্রমণ গভীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। স্নায়ুর ক্ষতি, দুর্বল রক্তপ্রবাহ ও সংক্রমণ একসঙ্গে পায়ের আলসার সৃষ্টি করতে পারে। গুরুতর ও চিকিৎসাবিহীন অবস্থায় টিস্যু নষ্ট হয়ে অঙ্গচ্ছেদের প্রয়োজনও হতে পারে। ডায়াবেটিসে প্রতিদিন পা পরীক্ষা করা, পরিষ্কার ও শুকনো রাখা, উপযুক্ত জুতা পরা এবং কোনো ফোসকা বা ক্ষত দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। ক্ষত দেরিতে শুকানো ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ হলেও শুধু এই লক্ষণ দিয়ে রোগ নির্ণয় করা যায় না। রক্ত পরীক্ষার প্রয়োজন হয়। অন্যান্য অপশন: লোহিত রক্ত পরীক্ষা বৃদ্ধি ডায়াবেটিক পায়ের ক্ষতের প্রধান কারণ নয়। ইনসুলিন অতিরিক্ত বৃদ্ধি দীর্ঘস্থায়ী ক্ষত নিরাময় ব্যাহত হওয়ার সাধারণ ব্যাখ্যা নয়। প্লেটলেট সম্পূর্ণ বন্ধ বা ডায়াবেটিক্সের স্বাভাবিক জটিলতা হিসেবে প্লেটলেট উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয় না। ওকে, তাহলে দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস পায়ের ক্ষত দেরিতে শুকানো সবচেয়ে যথাযথ কারণ হচ্ছে স্নায়ুর ক্ষত ও রক্ত প্রবাহ কমে যাওয়া।
পরের যে উত্তরটা দিয়েছি সেটা হচ্ছে ভাইরাসের জিনগত উপাদান হিসেবে কোনটি থাকে, ডিএনএ অথবা আরএনএ, দুইটার যে কোনো একটা থাকে। তো এটার ব্যাখ্যা হচ্ছে ভাইরাসের জিনগত উপাদান বা জিনোমে হিসাবে ডিএনএ বা অথবা আরএনএ যে কোনো একটি থাকে। একটি ভাইরাসের জিনোমে সাধারণত ডিএনএ ও আরএনএ উভয়ই একসাথে থাকতে পারে না। ভাইরাসে জিনগত উপাদান। ভাইরাস হলো অকোষীয় সংক্রামক সত্তা যার মূল গঠনগত উপাদান হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড বা জিনগত উপাদান হতে পারে ডিএনএ অথবা আরএনএ। জিনগত উপাদানটি প্রোটিন নির্মিত আবরণ বা ক্যাপসিড দ্বারা বেষ্টিত থাকে। কিছু ভাইরাসে ক্যাপসিডের বাইরে অতিরিক্ত লিপিড আবরণ বা এনভেলপ থাকে। ভাইরাসের ডিএনএ বা আরএনএ এক সূত্রক সিঙ্গেল স্ট্র্যান্ডেড কিংবা দ্বিসূত্রক ডাবল স্ট্র্যান্ডেড হতে পারে। জিনোমের প্রকৃতি অনুযায়ী ভাইরাসকে প্রধানত ডিএনএ ভাইরাস ও আরএনএ ভাইরাস এই দুই শ্রেণীতে ভাগ করা যায়। ডিএনএ ভাইরাসের উদাহরণ অ্যাডোনোভাইরাস, হার্পি ভাইরাস, পক্স ভাইরাস ও হেপাটাইটিস বি ভাইরাস। আরএনএ ভাইরাসের উদাহরণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস, র্যাবিস ভাইরাস, পোলিও ভাইরাস ও এইচআইভি। ভাইরাসের জিনগত উপাদানের নতুন ভাইরাস তৈরির প্রয়োজনীয় বংশগত নির্দেশনা সংরক্ষিত থাকে। ভাইরাসের নিজস্ব পূর্ণাঙ্গ কোষীয় যন্ত্রপাতি না থাকায় এটি পোষক কোষে প্রবেশ করে পোষক কোষের উপাদান ব্যবহার করে নিজের জিনোম ও প্রোটিনের প্রতিলিপি তৈরি করে। এইচআইভি এর মতো রেট্রোভাইরাসের জিনোমে আরএনএ হলেও প্রতিলিপি তৈরির সময় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে এটি ডিএনএ মধ্যবর্তী রূপ তৈরি হয়। তাই এইচআইভিকে একই সঙ্গে ডিএনএ ও আরএনএ জিনোম বিশিষ্ট ভাইরাস বলা যায় না। এর ভাইরাস কণার জিনোম হলো আরএনএ। একইভাবে কোনো ভাইরাসের প্রতিলিপি চক্রে অন্য ধরনের নিউক্লিক অ্যাসিড মধ্যবর্তী রূপ হিসেবে তৈরি হতে পারে, কিন্তু জিনোমের শ্রেণীবিন্যাসে ভাইরাসটিতে ডিএনএ অথবা আরএনএ একটিকেই জিনগত উপাদান হিসেবে গণ্য করা হয়। অন্যান্য অপশন শুধু ডিএনএ সব ভাইরাসের জিনগত উপাদান ডিএনএ নয়। অ্যাডেনোভাইরাস ও হার্পি ভাইরাস ডিএনএ ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা। র্যাবিস ও এইচআইভি আরএনএ ভাইরাস। শুধু আরএনএ সব ভাইরাসের জিনগত উপাদান আরএনএ নয়। পক্স ভাইরাস, হার্পি ভাইরাস ও অ্যাডেনোভাইরাসে ডিএনএ জিনোমে থাকে। একই সঙ্গে ডিএনএ ও আরএনএ একটি পূর্ণাঙ্গ ভাইরাস কণার জিনোমে সাধারণত এক ধরনের নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ থাকে। উভয়টি একসঙ্গে জিনগত উপাদান হিসেবে থাকে না। প্রতিলিপির সময় মধ্যবর্তী ডিএনএ বা আরএনএ তৈরি হলেও তা ভাইরাসটির মূল জিনোমের ধরন পরিবর্তন করে না। বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। বক্সাইট থেকে প্রথমে অ্যালুমিনা এবং পরে অ্যালুমিনিয়াম ধাতু উৎপাদন করা হয়। বক্সাইট একক খনিজ নয়, বরং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ কয়েকটি খনিজ ও বিভিন্ন অপদ্রব্যের সমন্বয়ে গঠিত একটি প্রাকৃতিক শিলা বা অসমসত্ব পদার্থ। এতে প্রধানত গিবসাইট, বোহোমাইট ও ডায়াস্পোরের মতো অ্যালুমিনিয়াম অক্সাইড খনিজ থাকে। পাশাপাশি আয়রন অক্সাইড, সিলিকা, টাইটানিয়া ও অন্যান্য অপদ্রব্যও থাকতে পারে। বক্সাইট থাকে অ্যালুমিনিয়াম উৎপাদনের সাধারণ ধাপ। বক্সাইট থেকে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম। বায়ার প্রক্রিয়ায় বক্সাইট থেকে অ্যালুমিনা পৃথক করা হয়। পরে হল হেরেল্ড প্রক্রিয়ায় গলিত অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতুর উৎপাদন করা হয়। অন্যান্য অপশন লোহার প্রধান আকরিক হেমাটাইট ও ম্যাগনেটাইট। তামার গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে চালকোপাইরাইট। দস্তার প্রধান আকরিক হচ্ছে স্যালোরাইট বা জিঙ্ক ব্লেন্ড। মস্তিষ্কের ডোপামিন উৎপাদনকারী স্নায়ুকোষগুলো কোন রোগের কারণে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়? পার্কিনসন রোগের মস্তিষ্কের ডোপামিন উৎপাদনকারী স্নায়ুকোষগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত বা নষ্ট হয়ে যায়। পার্কিনসন রোগ একটি দীর্ঘমেয়াদী ও ক্রমবর্ধমান স্নায়ু ক্ষয়জনিত রোগ, প্রোগ্রেসিভ নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যা প্রধানত শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করে।
এ রোগে মস্তিষ্কের মধ্যভাগে অবস্থিত সাবস্টেশনিয়া নাইগ্রা সাবস্টেনশিয়া নাইগ্রা অঞ্চলে ডোপামিন উৎপাদনকারী স্নায়ুকোষগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। ডোপামিন একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক বার্তাবাহক, যা মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংকেত আদান প্রদান এবং স্বাভাবিক ও সমন্বিত নড়াচড়া নিয়ন্ত্রণে সাহায্য করে। ডোপামিনের পরিমাণ কমে গেলে নড়াচড়া নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের স্নায়ু বর্তনীগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, ফলে চলাফেরা ধীর হয়ে যায়, পেশি শক্ত হয়ে যায়, কাঁপুনি ও ভারসাম্য সমস্যা দেখা দিতে পারে। পার্কিনসন রোগীর প্রধান চলন সংক্রান্ত লক্ষণগুলো হলো বিশ্রামরত অবস্থায় কাঁপুনি বা রেস্টিং ট্রিমর, নাড়াচড়া ধীর হয়ে যাওয়া বা ব্র্যাডিকিনেসিয়া, পেশির ধীরতা বা রিজিডিটি, হাঁটা ও ভারসাম্য রক্ষার অসুবিধা। এ রোগে কোষ্ঠকাঠিন্য, ঘুমের সমস্যা, বিষণ্ণতা, ঘ্রাণ শক্তি কমে যাওয়া, কথা বলা ও খাবার গিলতে অসুবিধা এবং স্মৃতিশক্তি বা চিন্তাশক্তির পরিবর্তনের মতো চলন বহির্ভূত উপসর্গ দেখা দিতে পারে। পার্কিনসন রোগ সাধারণত প্রায় 60 বছর বয়সের কাছাকাছি শুরু হয় এবং এর আগেও রোগটি হতে পারে। পার্কিনসন রোগ নির্ণয়ের জন্য একক কোনো নিশ্চিত পরীক্ষা নেই। রোগীর ইতিহাস, লক্ষণ এবং স্নায়বিক পরীক্ষার ভিত্তিতে চিকিৎসক সাধারণত রোগটি নির্ণয় করেন। বর্তমানে পার্কিনসন রোগ সম্পূর্ণ নিরাময়ের কোনো চিকিৎসা নেই, তবে ওষুধ, ফিজিওথেরাপি, ব্যায়াম, স্পিচ থেরাপি এবং নির্বাচিত ক্ষেত্রে গভীর মস্তিষ্ক উদ্দীপনা বা ডিপ ব্রেইন স্টিমুলেশন ডিবিএস উপসর্গ নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার মান উন্নত করতে পারে। লেভোডোপা বা কার্বিডোপা পার্কিনসন রোগের উপসর্গ নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত ও কার্যকর ওষুধগুলোর একটি। লেভোডোপা মস্তিষ্কে প্রবেশ করে ডোপামিন এ রূপান্তরিত হয়। নিয়মিত ফিজিওথেরাপি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, সুষম খাদ্য ও সুশৃঙ্খল জীবনযাপন রোগীর কার্যক্ষমতা বজায় রাখতে সহায়তা করে, তবে এগুলো রোগীকে সম্পূর্ণ নিরাময় করে না। অন্যান্য অপশন: থ্রম্বোসাইট, রক্তনালীর ভেতরে রক্ত জমাট বা থ্রম্বোসাইট তৈরি হওয়ার অবস্থাকে থ্রম্বোসাইট বলা হয়। ডায়াবেটিস একটি বিপাকীয় রোগ যাতে ইনসুলিনের ঘাটতি, ইনসুলিনের কার্যকারিতা হ্রাস বা উভয় কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। অ্যাপিলেপসি বা মৃগী হলো মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে বারবার অপ্ররোচিত খিঁচুনি হওয়ার প্রবণতা। ম্যানুয়াল অ্যাসকেলেটর পদ্ধতিতে রক্তচাপ নির্ণয়ের সময় কোন শব্দ শোনা হয়? ম্যানুয়াল অ্যাসকেলেটরের মাধ্যমে শব্দ শোনা হয় করটক করটক করটকফ শব্দ। যে সমন্বিত বর্তনীতে প্রায় 10,000টির অধিক উপাদান থাকে তা হচ্ছে ভিএলএসআই। সফলভাবে প্রথম গুটিবসন্ত টিকা আবিষ্কার করে এডওয়ার্ড জেনার। নিচের কোন নবায়নযোগ্য শক্তির উৎপাদন তুলনামূলক সবচেয়ে বেশি পূর্বানুমানযোগ্য? জোয়ার ভাটার শক্তি। আদর্শ অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারে ইনপুট রোধ কত হয়ে থাকে? আদর্শ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে ইনপুট রোধ হয়ে থাকে অসীম। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাসকালেটরি পদ্ধতিতে রক্তচাপ নির্ণয়ের সময় কোন শব্দ শোনা হয়? সেটা হচ্ছে করটকফ শব্দ। সো আজকে এ পর্যন্তই। এভাবে আমরা প্রতিটা ব্যাখ্যা পড়ে যাই, আর হচ্ছে ব্যাখ্যা শেষে আমরা চেষ্টা করি যে রং অ্যান্সারগুলো দেখতে, রং অ্যান্সার ব্যাখ্যা পড়তে, এরপর হচ্ছে আনঅ্যান্সারগুলো দেখতে, আনঅ্যান্সারের ব্যাখ্যা পড়তে, এবং পরবর্তীতে কারেক্ট অ্যান্সারগুলো পড়ে সেগুলোর ব্যাখ্যা পড়তে, যাতে কিনা সবগুলোর ব্যাখ্যা সঠিকভাবে পড়া থাকে। এবার আমি চেষ্টা করি যে পরীক্ষাটা আবার দিয়ে 50-এর ভিতর 50 মার্কস সিকিউর করতে, কারণ সেটা যদি হয়ে যায় তাহলে তখন আপনার 50-এর মধ্যে 50 মার্কস মুখস্থ হয়ে যাবে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।